এইচএসসিতে হিসাব বিজ্ঞানের মতো ম্যাথমেটিক্যাল সাবজেক্টে না হয় সৃজনশীলে 10-এ 10 সহজেই পাওয়া যায় বা একটু চেষ্টা করলেই পাওয়া যায়, কিন্তু ফিনান্সের এমন এমন অধ্যায় আছে বা ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের সব অধ্যায়গুলোই থিওরিটিক্যাল অধ্যায়। তো এই অধ্যায়গুলোতে আদৌ কি একটা সৃজনশীলে 10-এ 10 পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে যে সম্ভব। এবং কিভাবে সম্ভব সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। আমার সময় এইচএসসি 21-এ আমি আমার গ্রুপ সাবজেক্টগুলোতে কোনোটাতেই আমার 95 নিচে নাম্বার ছিল না, 98-99 এমন ছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো, আমার যদি এমসিকিউ 30টার মধ্যে 28, 29 বা 30টাও হয়ে থাকে, আমাকে কিন্তু 5 থেকে 6টা বা 4 থেকে 5টি সৃজনশীলে 10-এ 10 করে পেতে হয়েছে। তো সেই অভিজ্ঞতাই তোমাদেরকে আজকে শেয়ার করব, কিভাবে তোমরা তোমাদের সৃজনশীলটাকে একটা 10-এ 10 পাওয়ার উপযোগী করতে পারো, একটা থিওরিটিক্যাল সৃজনশীল যেখানে কোনো ম্যাথ থাকবে না। এবং এগুলো আমরা কিভাবে লিখতে পারি, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। এবং আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা খুবই সংক্ষিপ্ত আলোচনা হবে, এবং তোমরা কিন্তু এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবে যে সৃজনশীল আসলে কিভাবে লিখতে হয়, কিভাবে আসলে আমাদের লেখা উচিত। একটা উদ্দীপক দেখেই কি আমরা সেটা হচ্ছে হুবহু উদ্দীপকটা তুলে 2-3 লাইন আমার মতো করে লিখে দিলেই আমি আমার ফুল মার্কস পাবো বা 7, 8, 9 এমন পাবো, এমন নয়। তোমাদেরকে পুরা যা চেয়েছে সেই এক্স্যাক্ট অ্যান্সারটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। তাহলে কিন্তু তোমার সৃজনশীলে তুমি কি করতে পারবা, 10-এ 10 পেতে পারবা, সেটা যদি ম্যাথ নাও হয়, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নাও হয়। তো এইখানে আমি একটা সৃজনশীল রেখেছি, এটি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের 9ম অধ্যায়, অর্থাৎ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক নামক যে চ্যাপ্টারটি রয়েছে, যে টাইটেলটি রয়েছে, এই অধ্যায়ের অন্তর্গত একটা সৃজনশীল তোমাদের জন্য নিয়েছি। এখন একটা সৃজনশীল তুমি যখন ডিসিশন নিবা এই সৃজনশীলটা আমি অ্যান্সার করব, বা পরীক্ষার শুরুতেই কিন্তু তুমি ডিসিশন নাও কোনগুলো আমি অ্যান্সার করতে পারবো। তো যখন তুমি অ্যান্সার করবা তখন তোমাকে আর উদ্দীপকটা আবার পড়বা না, বরং সেই সৃজনশীলটা ধরো, এই সৃজনশীলটা ধরো 3 নম্বরে রয়েছে, তাহলে তুমি 3 নম্বরের অ্যান্সার করতেছো। তো এখন উদ্দীপকটা পড়বো না, আমাকে যেহেতু ক খ অ্যান্সার করতে হবে, তো ক খ এর ক্ষেত্রে দেখো এই যে ক এবং খ, এই দুইটা ক এবং খ, এই দুইটা কিন্তু আমাদের কি থাকে না, উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না। তাহলে ক খ আমি সুন্দরভাবে গুছিয়ে অ্যান্সার করার পর আমার উদ্দীপকে যাব। এখন কতে কি বলছে, কতে বলছে মোবাইল ব্যাংকিং কি। মোবাইল ব্যাংকিং কি জ্ঞানমূলকে তোমরা সবাই জানো যে মোবাইল ব্যাংকিং কি, এবং এই জ্ঞানমূলকে হুবহু অ্যান্সারটা লিখলে কিন্তু তুমি 1-এ 1 পাবা। তাহলে মোবাইল ব্যাংকিং কি, মোবাইলের মাধ্যমে বা আমাদের যে টেলিফোনের মাধ্যমে বা মোবাইল সার্ভিসের মাধ্যমে যে ব্যাংকিং সেবা আমরা নিয়ে থাকি ব্যাংকগুলোর কাছ থেকে, সেটাকেই মূলত মোবাইল ব্যাংকিং বলা হয়। এখন এইটা তুমি হুবহু লিখলে তুমি 1-এ 1 পাবা। দ্বিতীয় যে অনুধাবনমূলক প্রশ্ন, সেটার মান রয়েছে 2, সেটার মান কত, 2। এখানে তোমাকে 2টা ভাগে ভাগ করে লিখতে হবে, 2টা ভাগে লিখতে হবে। এখন প্রশ্ন পড়ি, নিরাপত্তাহীনতাই হলো ইলেকট্রনিক ব্যাংকিং এর প্রধান অন্তরায়। নিরাপত্তাহীনতা কি, ইলেকট্রনিক ব্যাংকিং এর প্রধান অন্তরায়, এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে তোমাকে প্রথম লাইনে বলতে হবে নিরাপত্তাহীনতা কেন আমাদের যে ইলেকট্রনিক বা আধুনিক ব্যাংকিং রয়েছে এটার অন্তরায়। দেখো ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে কি ঘটছে, আমরা আধুনিক সেবাগুলো পাচ্ছি, পাশাপাশি আমাদের নিরাপত্তা ঝুঁকিটাও বাড়ছে, হ্যাকিং হওয়ার সম্ভাবনা বাড়ছে। আমাদের পিন সবাই জেনে যাওয়ার বা হচ্ছে অন্যের কাছে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিটা বাড়ছে। তো আমাদেরকে এই কথাগুলোই বলতে হবে যে আমাদের পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা ব্যাংকিংয়ের যে তথ্যগুলো রয়েছে এগুলো হ্যাক হওয়ার কারণে আধুনিক পদ্ধতিতে আমাদের যে ব্যাংকিংটা আমাদের সুবিধা বয়ে আনছে, পাশাপাশি কি আমাদের নিরাপত্তা ঝুঁকিটাও বৃদ্ধি করছে। এইটা আমাকে প্রথম লাইনে বলতে হবে। আমি যদি তোমাদেরকে একটু নমুনা উত্তর দেখাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে আমরা ক কিন্তু লিখেছি, মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহক যে ব্যাংকিং সুবিধা পায় সেটাকে আমরা মোবাইল ব্যাংকিং বলি, এটা কতে বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 মার্কের অ্যান্সার হয়ে গেল। খতে যদি আসি, বলছে অসৎ উদ্দেশ্যে যে কেউ ক্ষতি সাধন করতে পারে বলে নিরাপত্তাহীনতাই কি, নিরাপত্তাহীনতাই হলো কি আধুনিক বা ইলেকট্রনিক ব্যাংকিং এর প্রধান অন্তরায়। অন্তরায় মানে হচ্ছে সমস্যা। তাহলে এইটা আমাদেরকে প্রথম লাইনে বলতে হবে। এতটুকু আমরা যদি লিখতে পারি তাহলে কিন্তু আমাদের 1 মার্ক হয়ে যাবে, এখানে 2 মার্ক আছে। এখন তোমাকে আরো 3 থেকে 4টি লাইন ব্যাখ্যা করতে হবে অনুধাবনমূলকে, যে এই যে কেন সমস্যা কিভাবে হয়, যেগুলো আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে, যে আমাদের পিন ফাঁস হতে পারে, আমাদের যে ইলেকট্রনিক ব্যাংকিং রয়েছে এখানে আমাদের ব্যাংকের তথ্য হ্যাকাররা হ্যাক করতে পারে, আমাদের তথ্যগুলো ফাঁস হয়ে যেতে পারে, আমাদের তথ্যগুলো পাচার হতে পারে, সেই বিষয়গুলো লিখতে হবে। বলছে উন্নত প্রযুক্তি নির্ভর দ্রুত নির্ভর বিস্তর ব্যাংকিং সেবা প্রদানের আধুনিক ব্যবস্থা হলো ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং এর সব লেনদেন কম্পিউটার ও প্রযুক্তি নির্ভর হয়ে থাকে, তাই তো আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারছি, এবং সেখানে কি ব্যবহার করা হয়, পিন। এই কথাটা আমাদেরকে স্পেশালি পড়তে হবে। গোপনে পিন হ্যাক করে গ্রাহকের ক্ষতি করা যায়, আবার ব্যাংকের কম্পিউটার ও নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ, মানে যারা তোমার
অ্যাক্সেস নাই, তারপরে তুমি অনুপ্রবেশ করতেছো হ্যাক করে, সেটাকে বলা হচ্ছে হ্যাকারগণ ব্যাংকের মূল্যবান তথ্য ও অর্থ জালিয়াতি করতে পারে। তাই ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থার প্রধান অন্তরায় হচ্ছে নিরাপত্তাহীনতা। তো তুমি এখান থেকে হুবহু এই 4 লাইন পুরাপুরি তোমার লিখতে হবে এমন না, এখানে তুমি তোমার মতো করে তোমার ভাষায় আরো 3 থেকে 4 লাইন লিখলে কিন্তু আরো 1 মার্ক পেয়ে যাবা। হুবহু এই কথাগুলো লিখতে হবে এমন না, আমাদের প্রত্যেকের অ্যান্সার করার ক্ষমতা আলাদা। তো সেভাবে আমার মূল থিমটা ঠিক রাখতে হবে। যেমন তোমাকে পিনের কথা বলতে হবে, তোমাকে হ্যাকিংয়ের বিষয়গুলো তুলে ধরতে হবে, বা এই যে আধুনিক সেবার মাধ্যমে আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করছি, এখানে কি কি নিরাপত্তা ঝুঁকি আছে, এই বিষয়গুলো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে ঝুঁকিগুলো আছে সেইগুলো তোমাকে অনুধাবনমূলকে বলতে হবে। তাহলে আমাদের 1 এবং এখান থেকে 2 এই 3 মার্কের প্রস্তুতি আমাদের হয়ে গেল। বাকি থাকলো আর হচ্ছে গয়ের 3 এবং ঘয়ের 4। এখন যখন আমাদের এই দুইটার অ্যান্সার হয়ে গেছে, তখন আমরা কোথায় যাব? তখন আমরা চলে যাব আমাদের গ নং প্রশ্নে। এবং এই গ নং প্রশ্ন করার আগে আমাদেরকে উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে গ এবং ঘতে কি চেয়েছে। এখন আমরা চলে যাব গ এর প্রশ্ন পড়ার পূর্বে আমরা উদ্দীপকে চলে যাব। বলছে জনাব রাসেল আলফা ব্যাংক লিমিটেডের একজন গ্রাহক। তাহলে জনাব রাসেল একজন ব্যক্তি পেলাম আমরা, তিনি ব্যাংকিং লেনদেন সহজে সম্পাদন করার জন্য চেকের পরিবর্তে একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করে। অপরদিকে তার ভাই জনাব ফয়সাল এমন একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন যার মাধ্যমে টাকা উত্তোলন, দেখো কি বলতেছে, যার মাধ্যমে টাকা উত্তোলন তো করাই যায়, পাশাপাশি ঋণ গ্রহণ করা যায় ও জমাদান ছাড়াও অন্যান্য আর্থিক লেনদেন সম্পন্ন করা যায়। তাহলে আমরা প্রথমে যে ব্যক্তি পেয়েছি তিনি হচ্ছে জনাব রাসেল, তার একটা ইলেকট্রনিক কার্ডের কথা বলা হয়েছে। দ্বিতীয় যে ব্যক্তি তার ভাই, তিনি হচ্ছে জনাব ফয়সাল। এবং এই ফয়সালের ক্ষেত্রে কি ঘটছে, তিনি যেমন একদিকে এই ইলেকট্রনিক কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারে, পাশাপাশি ঋণ গ্রহণ ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারে। তাহলে আমরা ইলেকট্রনিক কার্ড বা এটিএম কার্ড পড়েছি 2 প্রকার, একটা ডেবিট কার্ড, একটা ক্রেডিট কার্ড। তাহলে আমরা বুঝতে পারতেছি জনাব রাসেল, এই যে রাসেল যে ব্যক্তির কথা বলা হচ্ছে তার ক্ষেত্রে কি ঋণের কথা বলা হয় নাই। তাহলে যে কার্ডের মাধ্যমে শুধুমাত্র কি অর্থ উত্তোলন করা যায় টাকা থাকা সাপেক্ষে, সেটাকে আমরা বলি ডেবিট কার্ড। তাহলে জনাব রাসেলেরটা নিশ্চিত ডেবিট কার্ড। আর যেহেতু তার ভাই হচ্ছে ফয়সাল, তিনি কি করতে পারতেছে, দেখো ঋণ গ্রহণ করতে পারতেছে। তাহলে ঋণ গ্রহণ করা যায় কোন কার্ডে? যে কার্ডে টাকা না থাকলেও আমরা ব্যবহার করতে পারি একটা নির্দিষ্ট সীমাবদ্ধ, সেটা নিশ্চয়ই আমাদের কি ক্রেডিট কার্ড। তাহলে তার ভাই কি ব্যবহার করতেছে? ক্রেডিট কার্ড। এই দুইটা তথ্য আমরা পেয়ে গেলাম। এখন উদ্দীপক পড়া শেষ, আমি কিন্তু গ এবং ঘ এখনো পড়ি নাই। এই ক্ষেত্রে আমার প্রশ্ন কি হতে পারে? ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিয়েই প্রশ্ন হবে। উদ্দীপক পড়ার সাথে সাথে আমি এটা কিন্তু বুঝে ফেলেছি। তাহলে গতে আসো, উদ্দীপকে বর্ণিত জনাব রাসেলের ইলেকট্রনিক কার্ডটি কোন ধরনের? তাহলে প্রথমে যিনি রাসেল ছিল তার ক্ষেত্রে কিন্তু ঋণ সুবিধার কথা বলা হয়নি, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ডেবিট কার্ড। তাহলে আমরা কিন্তু এটার অ্যান্সার পেয়ে গেলাম, এটা কোন ধরনের কার্ড? ডেবিট কার্ড। তাহলে গয়ের অ্যান্সার হচ্ছে ডেবিট কার্ড। গয়ের অ্যান্সার কি? ডেবিট কার্ড। ওকে, এখন এটা হচ্ছে তুমি যখনই প্রথম লাইনের সাথে একটা লাইন লিখতে পারবা একেবারে হুবহু এক্সাক্ট অ্যান্সার, যে বলতে হবে উদ্দীপকে বর্ণিত জনাব রাসেলের ইলেকট্রনিক কার্ডটি হচ্ছে ডেবিট কার্ড, তখনই তুমি 1 মার্ক পাবা। এরপরে তোমাকে ডেবিট কার্ড সংক্রান্ত ব্যাখ্যা লিখতে হবে, তারপরে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ কথাবার্তা লিখতে হবে, তাহলে কিন্তু তুমি 3-এ 3 পাবা। কিভাবে লিখতে পারো? এই যে আমি একটি নমুনা উত্তর এখানে রেখেছি। প্রথম লাইনে তোমাকে অবশ্যই বলতে হবে জনাব রাসেলের ইলেকট্রনিক কার্ডটি হচ্ছে ডেবিট কার্ড, এই কথা লেখার সাথে সাথে তুমি 1 পাবা। এবার দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেখানে তোমাকে বলতে হবে ডেবিট কার্ডের মাধ্যমে আমরা কি করতে পারি। ডেবিট কার্ড হচ্ছে একটি ইলেকট্রনিক এটিএম কার্ড, যেটার মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা সাপেক্ষে কি করতে পারি? আমরা ব্যবহার করতে পারি, টাকা না থাকলে ব্যবহার করতে পারি না। এই কথাগুলোই আমাদেরকে বলতে হবে, সেই কথাগুলো এখানে বলছে। তো এইটুকু লিখলে তোমরা আরও 1 মার্ক পাবা। এবং তৃতীয় যে স্টেপটা রয়েছে এটাতে তোমাদের উদ্দীপকের সাথে অ্যালাইন করা শিখতে হবে। এখন উদ্দীপকে কি বলা হয়েছে? তিনি আলফা ব্যাংকের একজন গ্রাহক এবং কি করছে? তিনি চেকের পরিবর্তে কার্ড ব্যবহার করে, যার মাধ্যমে তিনি কি করতে পারে? লেনদেন সম্পন্ন করতে পারে। যেটা কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ? যেটা আমরা এতক্ষণ ধরে যে ডেবিট কার্ডের কথা বললাম সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায় এটা হচ্ছে কি বৈশিষ্ট্যের বিচারে এটা হচ্ছে ডেবিট কার্ড। এই কথাটা যদি অ্যালাইন করতে পারো উদ্দীপকের সাথে, তাহলে আমরা আরও 1 মার্ক পাবো। এই হচ্ছে আমাদের মোট 3 মার্কের অ্যান্সার। এখন আমরা চলে যাব ঘতে। ঘয়ের ক্ষেত্রে আমাদের 4টি স্টেপে অ্যান্সার করা শিখতে হবে। এখন ঘতে যাই। ঘয়ের ক্ষেত্রে কি বলতে পারে প্রশ্ন? আমরা আগেই পড়েছি, এখানে আরেকটি উদ্দীপক রয়েছে তার ভাই নিয়ে, সেটি হচ্ছে ক্রেডিট কার্ড। সেটি কি নিয়ে? যেহেতু ঋণ সুবিধা পাওয়া যায়, সেটি হচ্ছে ক্রেডিট কার্ড। আমরা উদ্দীপক পড়ে কিন্তু বুঝে ফেলেছি। এখন ঘয়ের ক্ষেত্রে কি বলে দেখো, বলছে জনাব ফয়সাল কর্তৃক ব্যবহৃত ইলেকট্রনিক কার্ডটি ব্যবসা বাণিজ্যে কিভাবে ভূমিকা রাখতে পারে। তাহলে তার যে ভাই যে কার্ডটা ব্যবহার করে সেটা কোন কার্ড? ক্রেডিট কার্ড। এটা তোমাকে বলতে হবে। পাশাপাশি এটা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কিভাবে ভূমিকা রাখে
এখন ব্যবসা বাণিজ্য যারা করে তাদের কি প্রয়োজন হয়, কারেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন হয় বা চলতি অ্যাকাউন্ট বা চলতি হিসাব প্রয়োজন হয়, এবং এই ক্ষেত্রে তাদেরকে কি করতে হয়, তাদেরকে এই ক্ষেত্রে তাদের যে প্রয়োজনের সুবিধার্থে অতিরিক্ত অর্থ উত্তোলন, এইটা কিন্তু তাদের প্রয়োজন হয়। এই কথাগুলোই আমরা গুছিয়ে লিখবো। তোমরা দেখো, উদ্দীপকে জনাব ফয়সাল কর্তৃক ব্যবহৃত ক্রেডিট কার্ডটি ঋণ সুবিধার মাধ্যমে বর্তমান ব্যবসা বাণিজ্যে অধিক ভূমিকা রাখতে পারে। তাহলে যেহেতু একটা ক্রেডিট কার্ড কি করে, আমাদের টাকা থাকা সাপেক্ষের বাইরেও কি অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয় একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। এজন্য আমাদেরকে কি করতে হবে, ক্রেডিট কার্ডের যে গুরুত্ব সেটা তুলে ধরতে হবে কিসের আলোকে, ব্যবসা বাণিজ্য প্রসারের আলোকে। এখন বলছে ক্রেডিট কার্ড, এবার তুমি এই যে প্রথম যে লাইনটা লিখলা এটার সাথে সাথে তুমি এক পাইলা, যেহেতু ক্রেডিট কার্ডের কথা তুমি বলতে পারছো। এখন এরপরে তোমাকে ক্রেডিট কার্ড কি কি করে সেইটা তোমাকে ব্যাখ্যা করতে হবে একটু ছোট আকারে। তো এই কথাটাই আমরা যেমন গতে ডেবিট কার্ডের কথা ব্যাখ্যা করেছি দ্বিতীয় স্টেপে, এইখানে আমরা সেই কথাগুলোই বলবো যে এটা একটা চৌম্বকীয় শক্তি সম্পন্ন কার্ড যার মাধ্যমে কি করতে পারে, অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয় ব্যাংকগুলো। তাহলে আরও এক মার্ক পাবা। এবার গতে এসে তোমাকে উদ্দীপকের সাথে অ্যালাইন করতে হবে, উদ্দীপকের সাথে অ্যালাইন করতে হবে কেন এটা ক্রেডিট কার্ড। এবং গতে না, তৃতীয় স্টেপে এসে এরপরে চতুর্থ স্টেপে এসে, চতুর্থ যে স্টেপ রয়েছে সেইখানে তোমাদেরকে বলতে হবে যে ব্যবসায়ের কেন তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এই কার্ডে অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় এবং আমাদের যে ব্যবসা বাণিজ্য প্রসারে এই কার্ডটি ভূমিকা রাখে। এই কথাগুলো অ্যালাইন করলেই তুমি এইখানে আরও এক, এবং এই যে এখান থেকে এতটুকু লিখলে আরও এক পাবা। এখন এইটা হচ্ছে একটা নমুনা উত্তর, তোমাদের হুবহু সেম লিখতে হবে এমন না, কিন্তু তোমরা যদি এই স্টেপগুলো ফলো করে প্রত্যেকটা থিওরিটিক্যাল সৃজনশীল লেখো, ইনশাল্লাহ 10-এ 10 তোমরা অ্যাচিভ করতে পারবা। তো আজকে থেকে তোমাদের এই যে হিসাব বিজ্ঞানে যে তোমরা বারবার বলো হিসাব বিজ্ঞানে ম্যাথ আছে তাই 10-এ 10 পাওয়া যায়, কিন্তু ফিনান্স বা মার্কেটিং বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা 10-এ 10 পাই না। এটা কেন পাই না, আজকের ক্লাসের মাধ্যমে বা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা হয়তো বুঝতে সক্ষম হয়েছো। আশা করি তোমাদের সাথে এ ধরনের ভিডিও নিয়ে আবারও দেখা হবে সামনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।